আইনের ইতিহাসে আজ এক ঐতিহাসিক জয়। ভয়ঙ্কর আসামি বালা সিজু, যাকে বাচ্চাদের অপহরণের জন্য প্রত্যেক রাজ্যের পুলিশ খুঁজে বেড়াচ্ছিল, সে শেষ পর্যন্ত সিআইডির হাতে ধরা পড়ে গেল। এখন সিআইডির টিম বালাকে জিজ্ঞাসাবাদ করবে, আর বালাকে জিজ্ঞাসাবাদের ভিডিও বানিয়ে সেটাকে আদালতে প্রমাণ হিসেবে তুলে ধরবে, যাতে বালাকে কঠোর থেকে কঠোরতর সাজা দিতে পারা যায়। এক কাপ চা পাওয়া যাবে? ওই বাচ্চাগুলো কোথায় যাদের তুই বিক্রি করেছিস? আমি কোনো বাচ্চাকে বিক্রি করিনি। বাচ্চাটা দেশে আছে না বিদেশে আছে? আমার চাটা কোথায় গেল এসিপি স্যার? দেশে নাকি বিদেশে? চুপ! দেখ বালা, ওই বাচ্চাগুলোকে তাদের মা বাবার কাছে পৌঁছে দেবো, আমি কথা দিয়েছি। যদি ওদের কিছু হয় না, তোর অবস্থা আমি এমন করব যেটা তুই স্বপ্নেও ভাবতে পারছিস না। এসিপি স্যার আমাকে হুমকি দিচ্ছেন? তোর কপাল ভালো যে আমরা শুধু মুখে বলছি, কিন্তু যদি দয়া থাকতো। তো কি করতো? খুব বেশি হলে আমার জন্য এক কাপ চা নিয়ে আসতো। পা নিচে নামা। আরে ম্যাডাম, আপনি আমার জন্য চা বানিয়ে আনুন। তাছাড়া মেয়েদের কাজ ঘরেই হয়, এই সিআইডিতে কেন সময় নষ্ট করছেন আপনি? রবি, আর যদি আমার ম্যাডামের হাতের চা ভালো লাগে, হ্যাঁ, তো আমি ওর সাথে বিয়ে করবার ব্যাপারেও ভাবতে পারি। উকিল বাবু, এ কিন্তু বড্ড বাড়াবাড়ি করছে। কি তোর এত সমস্যা হচ্ছে কেন অভি? হ্যাঁ, তোর এই ম্যাডামের সাথে কোনো চক্কর চলছে নাকি রে? এটা কি করলেন আপনি? আমার ক্লায়েন্টের উপর হাত তুললেন আপনি। Sir? Sir, he's dead. কি? গুড ইভিনিং লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, অ্যান্ড ওয়েলকাম টু প্রশ্ন উত্তর। আমি আপনাদের হোস্ট অভয় কুমার আপনাদের স্বাগত জানাই। আজকের বিষয় একটা বিতর্ক, যে আমাদের দেশের আইনের রক্ষাকর্তারা আইনের থেকেও কি বড়। আপনারা সবাই এটা নিশ্চয়ই শুনেছেন যে সিআইডির সিনিয়র অফিসার অভিজিতের উপরে বালা নামক এক ক্রিমিনালকে হত্যার অভিযোগ আরোপ করা হয়েছে। এই জন্য আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন নিজেই সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ ফ্রম দ্য সিআইডি ব্যুরো, যার সাথেই এসিপি প্রদ্যুমান স্যারও, ওয়েলকাম স্যার, আর সিনিয়র ইন্সপেক্টর দয়া সিআইডি ব্যুরো থেকে। আমাদের প্যানেলিস্ট হলেন এক্স আর্মি অফিসার মিস্টার রণবীর, এক্স আইবি অফিসার সঞ্জিত স্যার, আর এক্স জাজ মিসেস মন্দিরা, আর সঙ্গে আছেন ক্রাইমের সিনিয়র এডিটর মদন কুমার স্যার, আর সঙ্গে উপস্থিত আছেন সিনিয়র জার্নালিস্ট আর হিউম্যান রাইটস অ্যাক্ট্রেস। তাহলে আমি শুরু করতে যাচ্ছি হিউম্যান রাইটস অ্যাক্ট্রেসকে দিয়ে। বলুন, এই কেস সম্পর্কে আপনি কি বলবেন? এদের মতো অফিসারদের জন্যই আইনের নাম খারাপ হচ্ছে দেশে। একদম ঠিক। হাতে বন্দুক কি শক্তি এসে যায়? এনাদের মনে হয় কি যা খুশি তাই করবে, আর মানবাধিকারকে মুচড়ে রেখে দেয় এই সব আইন রক্ষকরা। হ্যাঁ, আমি তো বলি এদের থেকে বন্দুকটাই ফেরত নিয়ে নেওয়া উচিত। বন্দুক চালানোর নৈতিকতা কি হতে পারে এদের ধারণাই নেই। আমি তো এটা বলবো যে এরা একটা সিম্পল কথাকে রং চড়িয়ে বলছে। বালা সিআইডিদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, আর এর মধ্যে যদি হাত উঠেই যায়, তার মানে তো এই নয় যে অভিজিতের ওপর খুনের দাগ লাগিয়ে দেওয়া হবে।
আর যদি কোনো অপরাধীর হাতে হতো এই খুন, তো তাহলে কি আপনি ছেড়ে দিতেন, বা সাধারণ মানুষের হাতে? না তো। তাহলে যে নিয়ম সাধারণ মানুষের জন্য রয়েছে তা সিআইডির জন্য কেন হবে না? মিস মন্দিরা, আপনি কখন থেকে চুপ করে বসে আছেন? এই বিষয়ে আপনি কি বলতে চান? অভিবাবু, আমি এই জন্য চুপ রয়েছি যে যেই সিআইডির বাহাদুরির প্রশংসা লোকেরা করে থাকে তাদেরকে আজ এখানে অপমান করাটা ঠিক হচ্ছে কি? দেখুন, আমার মনে হয় তর্কের কোনো শেষ নেই। যে অভিজিৎ ঠিক না ভুল, এগুলো নিজস্ব ভাবনার উপর নির্ভর করে। এখন আমি কথা বলতে চাই এসিপি প্রদ্যুম্ন স্যারের সাথে, যার লম্বা কেরিয়ার দেশের প্রতি দায়িত্ব এবং কর্তব্যে পরিপূর্ণ। এই কেসেতে আপনি কার পক্ষ নেবেন? সিআইডির অভিজিৎ স্যারের, নাকি আইনের পক্ষ নেবেন? দেখুন, আজ পর্যন্ত আমি বরাবর আইনকে সমর্থন করেছি, আর পরেও সমর্থন করব। আমি ন্যায়ের পক্ষেই। আর এ কথা বলার কাউকে আমি সুযোগ দেব না যে আইন সিআইডির জন্য একরকম আর সাধারণের জন্য অন্যরকম। যতক্ষণ না এনকোয়ারি কমিশনের ডিসিশন জানাচ্ছে ততক্ষণ সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ সিআইডি ডিউটি থেকে সাসপেন্ড থাকবে। এক মিনিট স্যার। স্যার, আমার ব্যাপারে লোকেরা কি বলল তাতে আমার কিছুই যায় আসে না। এইমাত্র আপনার মুখ থেকে যা শুনলাম তাতে খুব কষ্ট হচ্ছে স্যার। যা কিছু হয়েছিল আপনার সামনেই হয়েছিল, আপনি ওইখানে ছিলেন। আপনার বুকে হাত দিয়ে বলুন তো স্যার, আমি কি ইচ্ছে করে ওই লোকটাকে মেরেছি? আর যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আমি আদালতের সিদ্ধান্ত শোনার আগেই নিজে গিয়ে ফাঁসি কাটে ঝুলে পড়বো স্যার। অভিজিৎ, রিল্যাক্স। না দয়া, অনেক হয়েছে। এরকম অনেকবারই হয়েছে। অনেক সময় দেখেছি কিছু মানুষেরা আমাদের উপরে অপবাদ দেয়, আর স্যার আমাদের পক্ষে থাকার বদলে আমাদের সাসপেন্ড করে দেন। আর আপনারা বড় বড় কথা বলছিলেন মানবাধিকারের। কি বলছিলেন আপনি? আমাদের হাত থেকে বন্দুক নিয়ে নেওয়া উচিত। আজ আপনারা বাড়িতে সুরক্ষিত হয়ে যে হোলি আর দীপাবলি কাটাতে পারেন, সেটা সেই কারণে কারণ আমাদের হাতে বন্দুক রয়েছে। সারা রাত ধরে আমরা জাগি যাতে আপনারা নিশ্চিন্তে ঘুমোতে পারেন। যখন অপরাধী এইখানে কপালে বন্দুক ঠেকায় না আর বুকে গুলি চালানোর জন্য হুমকি দেয়, ঠিক তখন আপনাকে এটা মনে করিয়ে দেওয়া হয় যে আপনি অপরাধীকে গুলি করতে পারবেন না, শুধু পায়ে গুলি করতে পারবেন। সেই দিন আমি আপনাদের কাছে হিউম্যান রাইটস আর মানবাধিকারের স্পেলিং জিজ্ঞাসা করব। সেই দিন। আজ আমি সবার সামনে জোর গলায় বলতে চাই, বালার মতো অপরাধীদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এমনি তো আদালত তোকে ফাঁসিরই হুকুম দিত। আগে মারা গেছে বলে এত প্রশ্ন কিসের জন্য? এত বছর ধরে সিআইডি যদি আমার হাত বেঁধে না রাখতো, তাহলে এই অপরাধীদের অনেকদিন আগেই আমি শায়েস্তা করে দিতাম। আর এমনিতেও এমন আইন থেকে কি লাভ যা অপরাধীদের শাস্তি দিতে পারে না? আর সেই আইন আমায় কি সাসপেন্ড করবে? আমি নিজেই আইনকে সাসপেন্ড করছি। মনে সাহস আর পকেটে রেজিগনেশন নিয়ে আমি সবসময় ঘুরি। আরে ভাই, আমরা তো হলাম বন্ধু। কি চাই বলো তোমার? এই আমার বন্ধুর জন্য সব নিয়ে এসো আজকে, তুমি আর আমি মিলে। এই চল চল। অভিজিৎ, কি হয়েছে কি তোমার? কোন জায়গায় বসে আছো তুমি? আর কি ধরনের লোক আছে সাথে? চলো ওঠো,
ওঠো, চলো বাড়ি চলো। কোথায় যাব? সিআইডি ব্যুরোই তো আমার বাড়ি ছিল, আর ওখানে যাওয়ার আমার পারমিশন নেই। স্যার স্যার সব ঠিক হয়ে যাবে, আপনি আপনি এখান থেকে চলুন। সব ঠিক হয়ে যাবে? এর থেকে আর কি ঠিক হবে? আর এখন আমি সিআইডি অফিসার নই। কোনো হিউম্যান রাইটস, কোনো এনকোয়ারি কমিশন আমার কিছুই করতে পারবে না। সমস্ত অপরাধীদের খুঁজে খুঁজে মারবো আমি। আর তোমরাও আমার কিছুই করতে পারবে না। আর না তোমার ওই এসএপি প্রদ্যুমান। যাও, তোমরা ওর কাছেই যাও। তোমাদের মুখ আমি দেখতে চাই না, যাও। অভিজিৎ, তুমি সজ্ঞানে আছো? তুমি জানো তুমি কি বলছো? আর ছাড়ো না ভাই। যদি তুমি সত্যিকারের বন্ধুই হতে না, তাহলে ওই দিনই প্রমাণ করে দিতে আজ এই সমস্ত ন্যাকামি করার কোনো প্রয়োজন নেই। কি বললে তুমি? নাটক? তোমার এটা নাটক মনে হলো? আবার কি? ঠিক বলেছ, একদম ঠিক বলেছ। স্যার যাও যাও, তুমিও যাও। এই, কে এখানে? আমার চোখ কেন বেঁধে রেখেছ? বলো আমাকে, কোথায় নিয়ে এসছো আমাকে? কে তোমরা? এই, বলো আমাকে। কে তোমরা? হ্যাঁ, চোখ থেকে ওটা খোলো। তোমরা জানো কাকে কিডন্যাপ করেছো? একজন সিআইডি অফিসারকে। অভিজিৎ, তুমি আর এখন কোনো সিআইডি অফিসার নও। সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ সিআইডি ডিউটি থেকে সাসপেন্ড থাকবে। ভয় পেও না, আমাদের থেকে তোমার কোনো ভয় নেই। আমাদেরকে নিজের বন্ধু ভাবতে পারো। বন্ধু? তোমরা কারা বলবে? সব জেনে যাবে অভিজিৎ, আমরা কে আর তোমার থেকে কি চাই। অন্ধকারে লুকিয়ে রয়েছো কেন? সাহস থাকলে সামনে এসো। আমরা অন্ধকারে আছি কারণ এই দেশ আর সমাজ আমাদেরকে আলোতে কাজ করতে দেয় না। তার মানে আমরাও তোমার মতো একজন আইনের রক্ষক, কিন্তু তুমি আইনের ছাতার তলায় কাজ করো আর আমরা ওর বাইরে। আমরা অপরাধীদের সরাসরি সুবিচার দিয়ে থাকি, না কোর্ট, না কাছারি, না এনকোয়ারি কমিশন, সোজা মৃত্যুদণ্ড। এক মিনিট, তোমরা কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। চিনতে পারছো একে? এ তো মালবিকা, নামেই সোশ্যালাইট, কিন্তু অনেক আতঙ্কবাদী সংগঠনের সঙ্গে যুক্ত। গুড, নেক্সট। একে আবার চিনব না? সবাই জানে ও রিয়েল এস্টেটের ব্যবসায়ী, কিন্তু তার আড়ালে ড্রাগসের ব্যবসা। উইলিয়াম? এ তো উইলিয়াম। 7টা মার্ডারের কেস আছে এর উপরে। দ্যাটস রাইট। কিন্তু এদের ছবি তোমরা আমায় কেন দেখাচ্ছ? আমার কাছে কি চাইছো? বলবো, প্রথমে তুমি এটা বলো যে যদি তুমি এটা জানতে পারো যে এই অপরাধীদের আইন কখনোই সাজা দিতে পারবে না, তখন তুমি কি করবে? যদি এরা কখনো শাস্তি না পায় তো আমি
আমি এদের নিজেই মারব। আর এমনিতেও কোনো অপরাধীদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। সবাইকে পিষে মেরে ফেলা উচিত, সবাইকে। ভেরি গুড। তোমার ভেতরে এই রকমই উদ্যম আর সাহস দেখতে চেয়েছিলাম আমরা। আমি তোমার যন্ত্রণা বুঝতে পারি অভিজিৎ। যদি বালা ভুল করে মরেও যায় তাতে কি আর হবে? ছিল তো ও একটা অপরাধী, না? এবার তুমিই বলো অভিজিৎ, এত বছরের চাকরির এই যে পুরস্কার পেয়েছো তুমি, এটা কি ঠিক? এদের মতো অফিসারদের জন্যই আইনের নাম খারাপ হচ্ছে দেশে। আর মানবাধিকারকে মুছড়ে রেখে দেয় এই সব আইন রক্ষকরা। হাতে বন্দুক কি শক্তি এসে যায়? এনাদের মনে হয় কি যা খুশি তাই করবে। না, এটা একদমই ঠিক নয়। শুধু আমিই জানি সবার সামনে এইভাবে অপমানিত হতে ঠিক কেমন লাগে, কতটা যন্ত্রণা হচ্ছে আমার। আমরা বুঝতে পারছি অভিজিৎ, এই জন্যই তো তোমার দিকে বন্ধুত্বের হাত বাড়াতে চাই। আমাদের গ্যাংয়ের কাজ হলো এই অপরাধীদের শাস্তি দেওয়া, যাদেরকে আদালত খোলা ছেড়ে দিয়েছে। হাত মেলাবে আমাদের গ্যাংয়ের সাথে? এত কি ভাবছো অভিজিৎ? আমাদের সঙ্গে থাকবে নাকি ওই সিস্টেমের সাথে, যে অজান্তে হওয়া একটা ঘটনার জন্য তোমাকে শাস্তি দিয়েছে? আমি জানি না যে তোমরা কারা, তবে লড়াই যখন অপরাধ আর অপরাধীদের বিরুদ্ধে, তখন আমার উত্তর সবসময় হ্যাঁ। কিন্তু এর প্রথমে তোমাকে বিশ্বস্ততার পরীক্ষা দিতে হবে। বিশ্বস্ততার পরীক্ষা? এই লোকটাকে? গগন, যে 5 জন মহিলাকে খুন করেছে, আর আদালত একে মানসিক ভারসাম্যহীন হিসেবে মুক্তি দিয়ে দিয়েছে। নাও রিভলভার আর চালাও গুলি। আমাদের ফোনের অপেক্ষা করবেন। আর হ্যাঁ, যা আপনার অসুবিধা হলো না, ওর জন্য সরি। আর একটা কথা মাথায় রাখবেন, ফোন সবসময় নিজের সাথে রাখবেন। যদি বাথরুম যেতে হয় তবেও। আমি এসে গেছি। আমাদের সন্দেহই ঠিক।
মানে যে গল্পটা আমরা ফেদেছিলাম সেটা বিশ্বাস করেছে ওরা। এটা তো হওয়ারই ছিল। যে জালে ওরা ফেসেছে সেটার প্ল্যান আমরা 1 মাস আগেই করেছিলাম। তবে স্যার, এত নামী অপরাধীদের একের পর এক খুন হওয়া, এটা কোনো কোইন্সিডেন্স হতে পারে না। স্যার, এই সমস্ত অপরাধীদের নতুন শত্রু কে এসছে? সেটাই তো আমি ভাবছি দয়া। এই 5 জনের একটা শত্রু থাকবে সেটা সম্ভব নয়। কিন্তু স্যার, আলাদা আলাদা থাকলে তারা একসাথে হামলা করলো কিভাবে? পুরোপুরি লোকগুলো আলাদা হতে পারে, কিন্তু গ্যাং একটাই, মোটিভও একটাই, খারাপ মানুষগুলোকে শেষ করা। কিন্তু আইনকে নিজের হাতে নিয়ে আলাদা আলাদা শহরে আলাদা আলাদা সময় খুন করা, এত লম্বা প্ল্যানিং কেউ একা করতে পারবে না। একদম ঠিক বলছো অভিজিৎ। মনে হয় তুমি কিছু পেয়েছো। হ্যাঁ হ্যাঁ বস। কি বস, এটা একজন খুনির কাজ নয়, কারণ বেশিরভাগ ক্ষেত্রে একজন খুনির খুন করার পদ্ধতিটা নিজেদের পছন্দ মতো, কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি। এই দেখো, একে গুলি করা হয়েছে, গুলি অনেক দূর থেকে করা হয়েছে, কিন্তু সেটা সোজা এসে হার্টে বিঁধেছে, 1 ইঞ্চিও এদিক ওদিক নয়। আর একটা, একে মার্শাল আর্টের একটা বিশেষ পদ্ধতি দিয়ে মারা হয়েছে, খুবই বিপজ্জনক, একটা আঘাতেই শেষ। আর এই তৃতীয় মার্ডার? এই তৃতীয় ব্যক্তিকে বিষ দিয়ে হত্যা করা হয়েছে, একটা ছোঁচলো জিনিস দিয়ে বিষটা ইনজেক্ট করা হয়েছে সোজা আর্টারিতে। বিষটা খুব তাড়াতাড়ি রক্তে মিশেছে আর স্পট ডেড। তাহলে তৃতীয় মার্ডারটাও কোনো এক্সপার্টই করেছে স্যার? হ্যাঁ অভিজিৎ, প্রথম শার্প শুটার, দ্বিতীয় মার্শাল এক্সপার্ট, আর তৃতীয় জন খুব ভালো করে ইঞ্জেকশন দিতে জানে। তারা যারাই হোক, মানুষকে বিশেষভাবে মারার প্রশিক্ষণ প্রাপ্ত এরা, যেমন কোন স্পেশাল এজেন্ট। আর হতে পারে এই গ্যাংয়ে এই ধরনের চিন্তা ভাবনা করার মতো আরো লোক আছে, যারা এই সমাজ থেকে অপরাধীদের সরিয়ে দিতে চায়। স্যার, যদি ওরা এত এক্সপার্ট হয়ে থাকে, তাহলে না ওরা কোনো প্রমাণ রাখবে, না কোনো সূত্র। ওদেরকে ধরবো কিভাবে? লোহাই লোহাকে কাটতে পারে পুরবী। এদের গ্যাংকে ধরার একটাই রাস্তা আছে, বালার মৃত্যুর নাটক। সবকিছু প্ল্যান অনুযায়ী হচ্ছিল স্যার। তারপরে ওরা আমাকে ট্রিগার প্রেস করে একটা লোককে মেরে ফেলতে বলে। আর তুমি ট্রিগারে চাপ দিয়েছিলে? ইয়েস স্যার। এসব কি হচ্ছে? হ্যাঁ, বলেছিলাম না আমরা, তোমার পরীক্ষা নেওয়া হবে, এটা দেখার জন্য যে তুমি এই কাজটাকে পরিণতি দিতে পারবে নাকি। আমায় কাকে মারতে হবে? এমন একজন মানুষ যে মানুষ বলার যোগ্যতা হারিয়েছে, দেশের উত্তরের রাজ্যগুলোতে ড্রাগসের ব্যবসা করে, আর জানি না এর জন্য কত যুবক নিজের জীবন বরবাদ করে দিয়েছে। তার নাম? নিজেকেও অনেক বড় বিজনেসম্যান মনে করে, কিন্তু ড্রাগ ডিলিং করাই হলো ওর আসল কাজ। একবার যদি ও শহরে ফিরে আসে, ব্যাস তারপরে ওর কাজ শেষ। নাম? নামে কি এসে যায়? গুলি মারবার ঠিক 1 ঘন্টা আগে তোমাকে বলে দেওয়া হবে যে কবে আর কোথায় গুলি চালাতে হবে। ট্রিগার কি করে টিপে দিলে? ওর যদি কিছু হয়ে যেত, মারা যেত তো? না দয়া, কিছুই হতো না। ওই বন্দুকটা হাতে নিয়ে আমি বুঝতে পেরেছিলাম ওই বন্দুকের মধ্যে কোনো গুলি ছিল না। অভিজিৎ, ওদের সাথে এমন ভাবে মিশে যাও যেন তোমাকে সন্দেহ না করতে পারে। এটাই হলো রাস্তা ওদের কাছে পৌঁছানোর। কিন্তু ওরা বড় ধরনের কিছু করে ফেলার আগে যদি আমরা ওদের আড্ডাতে পৌঁছে যাই ওদের গ্রেপ্তার করার জন্য। কিন্তু ওদের আড্ডায় পৌঁছাবো কি করে? তোমার চোখে তো পট্টি বাঁধা থাকে। চোখ বাঁধা ছিল, কিন্তু দয়া, ওদের আড্ডা থেকে বাড়ি পৌঁছানো পর্যন্ত আমি রাস্তাগুলো ভালো করে ফিল করেছি, আর যা কিছু আমার মনে হয়েছিল সব পেন ড্রাইভে রেকর্ড করেছি। এগুলো আমার জামা কাপড় আর জুতো। যদি এর থেকে কিছু সাহায্য পাওয়া যায় ওদের আড্ডায় পৌঁছানোর জন্য। স্যার, যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। যে কোনো সময় আমার কাছে ফোন আসতে পারে ওই ড্রাগ ডিলারকে মারার জন্য, আর আমি এই ধরনের কাজ করতে চাই না যার পারমিশন আইন আমাকে দেয় না। যতক্ষণ আইন না বলছে আমরা কাউকে মেরে ফেলতে পারি না, সে কোনো বড় অপরাধী হলেও।
ভালো করে শুনুন, প্রায় 1.5 ঘন্টা লেগেছিল ওদের আড্ডা থেকে আমার বাড়িতে ফিরতে। গাড়ির স্পিড 60-এর উপরে যায়নি। 15 মিনিট গাড়ি ট্রাফিক জ্যামে আটকে ছিল। 10-15 আর ঠিক ওই সময় কাউকে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছিল। আর হ্যাঁ, যখন আমি আড্ডা থেকে বেরিয়েছিলাম তখন ওখানে কোনো মন্দিরে আরতি হচ্ছিল, যা মাইকে বাজছিল। প্রায় সব মিলিয়ে 6টা সিগন্যালে গাড়ি দাঁড়িয়েছিল, আর প্রায় 5টা ফ্লাইওভার ছিল। প্রত্যেকটা ফ্লাইওভার ক্রস করতে 40 থেকে 50 সেকেন্ড লেগেছিল। রেলওয়ে স্টেশন, একটা ফ্লাইওভারের নিচে রেলওয়ে স্টেশন ছিল, যেখানে ট্রেনের অ্যানাউন্সমেন্ট হচ্ছিল। স্যার, হ্যাঁ বলো। এই দেখুন স্যার, এই দেখুন, অনিকেত কুমার স্যার। সিবিআই 2 দিন আগেই ওর সঙ্গে কথাবার্তা বলেছে। স্যার, দেশে অনেক জায়গায় ও ড্রাগসের ব্যবসা করে। এখন কোথায়? ফ্রেডি স্যার দেখছেন স্যার। স্যার, এটা প্যাডি, ধান। ও ধান, ওই যে তুমি অভিজিতের জামা থেকে যে সুতোটা এনেছিলে সেইটা একটা বস্তা সুতো, পাটের বস্তা। তাহলে ধান আর পাটের সুতো, তার মানে হচ্ছে এটা কোনো গোডাউন, কোনো একটা গোডাউনকে আস্তানা বানিয়েছিল ওরা। এমন একটা গোডাউন যেখানে সবজি বিক্রি হয়, অথবা কোনো ধানের কল। স্যার, স্যার এই রুটটা নিয়েছে এরা। রুটটা সেই রকমই যেরকম অভিজিৎ স্যার বলেছে। আমার মনে হয় এটাই। গুড জব পুরবি। হ্যাঁ ডক্টর সালুকে, কি অভিজিৎকে আনাজের গুদামে রাখা হয়েছিল? অনিকেত আজকে সকালেই গ্রিস থেকে ফিরেছে, এখন অব্দি অফিসেও যায়নি। আচ্ছা, গ্যাং থেকে ফোন আসবে অভিজিতের কাছে, আসবে ফোন। হ্যালো, আপনার জন্য একটা সুখবর আছে অভিজিৎ স্যার। যে সময়ের আপনি অপেক্ষা করছিলেন সেটা এসে গেছে। আজকের এই শুভ দিনে এক অপরাধী শাস্তি পাবে। ঠিক 1.5 ঘন্টা পরে একটা কালো রঙের গাড়ি আসবে আপনার কাছে, আর বলে দেওয়া হবে আপনি কার ওপর আর কখন গুলি চালাবেন। হ্যাঁ, কিন্তু রাইফেল কোনটা? তাতে কি যায় আসে রাইফেল কোনটা? আপনাকে তো সিআইডি ট্রেনিং এ সব ধরনের ট্রেনিং দেওয়া হয়েছে, তাই না? হ্যাঁ, আমাকে সব ধরনের ট্রেনিং দেওয়া হয়েছে, কিন্তু আমার কাছে একটাই চান্স গুলি চালানোর। যদি আমি জানতে পারি বন্দুকটা কোন ধরনের, তো একটু সহজ হবে। RS 451। ওকে, RS 451। এটা কি বলছেন আপনি? আমার মৃত্যুর ভয় রয়েছে? তাহলে আমি যাবই না কোথাও, ঘরের মধ্যেই লুকিয়ে বসে থাকবো। আমি সমস্ত মিটিং ক্যান্সেল। অনিকেত, বাড়িতে লুকিয়ে থাকলে কোনো লাভ হবে না। ওরা প্ল্যান করে বসে আছে তোমাকে মারার জন্য। ওরা তোমাকে মেরেই ফেলবে। আপনারা কিছু করুন না, আপনারা সিআইডির লোক, বাঁচান আমাকে। বাঁচাবো আমরা তোমাকে। আর এবার গুলি আমাদের অফিসার তোমাকে করবে। তোমার জামার ভেতরে একটা বুলেট প্রুফ জ্যাকেট থাকবে, আর কিছু রক্তের প্যাকেট। কিন্তু স্যার, লক্ষ্য এদিক ওদিক হয়ে গেলে, যদি গুলি মাথায় লেগে যেত? কিচ্ছু হবে না, কারণ গুলিটাও নকল থাকবে। আর হ্যাঁ, তুমি তোমার কর্মফল ভোগ করবে। তোমাকে শো করে ওই মাস্টার মাইন্ডকে আমরা আগে ধরবো। এবারে বলো, মিটিং এর জন্য কোথায় যাচ্ছিলে তুমি? পরের মিটিং 1 ঘন্টার মধ্যেই হবে। এই মলের বাইরে একটা লঞ্চে হবে। মলের বাইরে? হ্যালো, আমার মনে হচ্ছে মিশনটা ক্যান্সেল করতে হবে। কিন্তু কেন? বালা বেঁচে আছে। খুব বড় বিশ্বাসঘাতকতা হয়েছে আমাদের সাথে। অভিজিতের হাতে কেউ খুন হয়নি। প্ল্যান ক্যান্সেল করব না আমরা। সিআইডি আর অভিজিৎকে এই বিশ্বাসঘাতকতার চরম মূল্য চোকাতে হবে।
লোকটা আসতে চলেছে। কিন্তু ওই লোকটা কে? অপেক্ষা কর, জানতেই পারবি। চল তোকে ওই জায়গাটা দেখাই যেখান থেকে তোকে গুলি চালাতে হবে ওর উপর। গোডাউন তো একদম খালি, কেউ নেই এখানে। হ্যাঁ স্যার, এটা তো সেই গুদাম নয় যেটা আমরা খুঁজছি। ও দাদা ভাই, কে আপনারা? কি চাই? তুমি এখানে কাজ করো? ইয়েস। এই গোডাউন কেউ ব্যবহার করছিল কি? না তো, গত 2 বছর ধরে বন্ধ পড়ে আছে। এই গোডাউনটা আমার বস বিক্রি করতে চায়, তা আপনি কি কিনবেন? যদি এটা ওই গোডাউন না হয় তাহলে কোন গোডাউনটা? হ্যালো। অভিনন্দন অভিজিৎ, তোমার সাফল্যের জন্য। অনিকেত ইজ ফিনিশড। এবার দেখা করে অভিনন্দন জানাবো তোমাকে। ঠিক আছে, আসছি আমি। পঙ্কজ, ধরো, ছাড়বে না ওকে। ও নো স্যার। কি হয়েছে? স্যার আমি একটা ভুল করে ফেলেছি, ওই তিলকনগরের গুদামটা মিস করেছি। স্যার এই দেখুন স্যার, ওখানেও একটা মন্দির আছে, শ্মশান আছে, ফ্লাইওভার আছে আর রেলওয়ে ট্র্যাক। আচ্ছা, ওই গোডাউনটা না তো? কত দূর এখান থেকে? স্যার ট্রাফিক জ্যাম নিয়ে 40-45 মিনিট লাগবে। স্যার, অপরাধীরা জানতো আমাদের প্ল্যানটা। অভিজিৎ স্যারের নকল গুলি চালাবার কথা। অভিজিতের সামনে বিপদ, দয়াকে ফোন করতে হবে। দয়া, দেখো অনিকেতকে কেউ গুলি করেছে, আসল গুলি। হ্যাঁ, অভিজিতের সামনে বিপদ। ওদের আড্ডা জানতে পেরেছো? না স্যার, খুঁজছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি দয়া, আমাদের হাতে টাইম নেই। অনেক অনেক অভিনন্দন তোমাকে। ওয়েল ডান। অনিকেতের মৃত্যুর খবর প্রত্যেকটা নিউজ চ্যানেলে দেখাচ্ছে, আর এখন তুমি আমাদের বিশ্বাস জিতে নিয়েছো। এই জন্য এখন অন্ধকার থেকে আলোতে এসে তোমার সাথে নিজেদের পরিচয় করাবো। এই মন্দিরটা
আমাদের প্যানেলিস্ট হলেন এক্স আইবি অফিসার সঞ্জিত স্যার, আর এক্স জাজ মিসেস মন্দিরা, এক্স আর্মি অফিসার মিস্টার রণবীর। ও, তো আপনারা? হ্যাঁ, আমরা। কেন চমকে গেলেন নাকি আমাদের দেখে? ভুলে গেলেন সেই দিনটা যখন শুধু আমি সমর্থন করেছিলাম আপনাকে? এই হচ্ছে রেলওয়ে স্টেশন। অভিজিৎ, আমাদের সবাইকার লক্ষ্য এক, অন্যায় সাফ করা। কিন্তু আপনাদের চতুর্থ সঙ্গী, ওনার কি হয়েছে? উনি কেন সামনে আসছেন না? আমি সামনে আসবো না, কারণ তুমি একজন বিশ্বাসঘাতক। বালা বেঁচে আছে? হ্যাঁ, এ বেঁচে আছে, কারণ এই সব কিছু সিআইডির প্ল্যান মাফিক কাজ ছিল আমাদের ফাঁসানোর জন্য। আর এই হচ্ছে শ্মশান ঘাট। আর অনিকেত? সেও নিশ্চয়ই জীবিত আছে, নিশ্চয়ই এই অভিজিৎকে নকল গুলি মেরেছে। অভিজিৎ, এই বেইমানির জন্য একটাই সাজা, শুধু মৃত্যু, শুধুই মৃত্যু। তুমি আর বালা দুজনেই মরবে, দুজনেই। আর তোকে আমরা মারবো না, তোকে এ মারবে। আমি কেন? কেননা একজন বাহাদুর এবং সৎ ইন্সপেক্টরকে মারা আমাদের নীতির বিরুদ্ধে। চল তুই মার, নইলে আমরা তোকে মারবো। ও তো আপনারা এমনিই মারবেন। না, আমরা তোমাকে আর একটা সুযোগ দেব। চালাও গুলি। নেবালা, পিস্তল নে। এই নে। কেউ পালাবে না, চল। আমি আপনাদের হোস্ট অভয় কুমার। আমরা যা করেছি তাতে আমাদের কোনো আফসোস নেই। আমরা তো দেশের জন্য কিছু করতে চেয়েছিলাম, যেরকম আপনারা করে থাকেন। দেশের জন্য কিছু করা তো গর্বের বিষয়, কিন্তু তোমরা যে পথ বেছে নিয়েছো সেটা ভুল পথ, আইনের বিরুদ্ধে। তাহলে আইনি বা কোথায় 100% পারফেক্ট? এটা তো সেই আইনি যেটা থাকা সত্ত্বেও এত অপরাধী সমাজে মুক্ত হয়ে ঘুরছে। ওই অনিকেতকেও আপনি বাঁচিয়ে নিয়েছেন, তাই না? হ্যাঁ, অনিকেতকে আমরাই বাঁচিয়েছি, শুধু গুলি থেকে, আইন থেকে নয়, বুঝেছেন? আর যদি পারফেকশনের কথাই বলেন, তো 100% পারফেক্ট কিছুই হয় না, সেটা করতে হয়। আপনাদের এই চিন্তা ভাবনা কি পারফেক্ট? এর কোন গ্যারেন্টি আছে যে এই সব কিছু করার সময় তোমরা শুধু অপরাধীদেরই মেরেছ, নির্দোষ কাউকে নয়? আর সেই আদালতের কাছে নিজের অভিযোগ জানিও, সেই আদালতকে যাকে তোমরা অশ্রদ্ধা করতে, আর সেই আদালতই তোমাদেরকে সংশোধন করবে। তারপরেই তোমরা বুঝবে যে দেশের আইনের মর্যাদা কিভাবে দিতে হয়। কেসটা খুবই জটিল ছিল স্যার। হ্যাঁ, আবার অপরাধীও ধরা পড়েছে। আরো একটা কেস ক্লোজ। তোমরা কি বাড়ি যাবে না নাকি? কিন্তু এখনো একজন অপরাধীকে ধরতে বাকি আছে। কি দয়া? হ্যালো সিআইডি। কে আপনারা? কি চাই এখানে? আমি বিক্রম, ক্রাইম টিম থেকে। আমাকে এখানকার তল্লাশি নিতে হবে। এই হলো সার্চ ওয়ারেন্ট। তল্লাশি? আমাদের আপনাদেরকে অনুরোধ যে আপনারা সবাই আমাদের সাথে কমপ্লিটলি কোঅপারেট করতে থাকবেন। এটা কি আমরা জানতে পারি যে তল্লাশি কেন নেওয়া হবে? দমনের ফাঁসির কেসে আপনাদের সবার এগেনস্টে কমপ্লেন্ট আছে।
যে আপনারা সবাই এভিডেন্স নষ্ট করতে চেয়েছিলেন। তল্লাশি শুরু করো। আপনাদের সবার ফোন রেকর্ড চেক করা হচ্ছে, আর আপনাদের সবার উপরে কড়া নজর থাকবে। আর হ্যাঁ, আপনাদের সবার সাথে একা একা প্রশ্ন উত্তরও করা হবে। আমার আপনাদের ব্যক্তিগত পরামর্শ হলো, যাই বলবেন একদম সত্যি বলবেন। এটাই সিআইডির ভবিষ্যৎ তৈরি করবে। এই আমরা সিআইডির কোনো গ্যাসের বেলুন নয়। আর তুমি কে আমাদের ফিউচার ঠিক করার? হ্যাঁ, সিআইডির অস্তিত্ব সত্যের উপরে দাঁড়িয়ে রয়েছে, মিথ্যের উপরে নয়। হ্যাঁ হ্যাঁ, আমি জানি আপনারা সিআইডির লোক, জানি আমি। কিন্তু আপনারা যেই হন, আইনের ওপরে কিন্তু নয়। আর এখন সময় চলে এসেছে আপনাদের আইনটা মনে করা দরকার। হ্যাঁ, সেটা আমরা জানি যে আইনের ঊর্ধ্বে আমরা নই, আর আমরা আইনের সুরক্ষা করি, আইনের রক্ষাকর্তা। আমরা সিআইডি, আর গর্ব করে আমরা বলি আমরা সিআইডি অফিসার। আর আমাদের প্রতিটা রক্তের বিন্দু, প্রত্যেকটা ফোঁটা সিআইডি দেশের জন্য সমর্পণ করছে। আমরা আপনাদের কেসটা খুব ভালো করে দেখলাম এবং আপনাদের কথাও শুনলাম। এটা পরিষ্কার যে আপনারা প্রোটোকল ভেঙেছেন। এর আগে যে আমরা কোনো সিদ্ধান্ত নেই, যদি আপনি আপনার পক্ষ নিয়ে কিছু বলতে চান তো বলতে পারেন। আপনারা যখন স্থির করেই নিয়েছেন যে আমরা প্রোটোকল ভেঙেছি, তাহলে বাকি থাকলো কি আমাদের ঠিক বলবার? দেখুন মিস্টার প্রদ্যুমান, আমাদের মধ্যে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। আমরা যা বলছি তার সাক্ষী আছে। আর আমরা সবাই গত 20 বছর ধরে সিআইডিতে কাজ করছি। 20 বছর। এটা হেলাফেলা করিনি আমরা। সিআইডির কাজের জন্য আমরা আমাদের জীবন দিয়ে দিয়েছি। দেখুন, কোনো কোনো সময় সিচুয়েশন অনুযায়ী আমাদের ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হয়, কিন্তু প্রোটোকলের জন্য আমাদের চুপ করে থাকতে হয়। আর তারপরেও সেই অপরাধীকে তার শাস্তি পৌঁছে দিয়েছি। দেখুন, আপনাদের কথা আমরা বুঝতে পারছি, কিন্তু নিয়ম কানুন পালন করাটাও যে জরুরি সেটাও তো আপনারা জানেন। সবসময় নিয়মের উপর ডিপেন্ড করা যায় না স্যার। আমাদের কাজটাই এইরকম, সিচুয়েশন অনুযায়ী আমাদের ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হয়। আর যেখানে দয়ার প্রসঙ্গ বলছেন আপনারা, সেখানে প্রোটোকল ভাঙার দরকার ছিল, প্রয়োজন ছিল। দয়া একজন সাহসী ইন্সপেক্টর স্যার, সিআইডির জন্য সবকিছু করতে পারেন। আমরা কোনোভাবেই ওকে হারাতে চাইছি না। এরপরেও যদি আপনাদের মনে হয় যে আমরা প্রোটোকল ভেঙেছি, তাহলে যে শাস্তি আপনারা দেবেন আমরা অ্যাকসেপ্ট করব। দেখুন, আমরা আপনাদের কথা মেনে নিচ্ছি, কিন্তু নিয়ম তো আপনারা ভেঙেছেন। আর নিয়ম তো ফলো করার জন্যই হয়, আপনারা তো আর আইনের থেকে ঊর্ধ্বে নয়। এই জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আপনাদের টিমটাকে ভাঙা হবে না, আপনারা কন্টিনিউ করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু আজ থেকে আপনাদেরকে মনিটর করা হবে। আপনাদের সমস্ত কেস একজন সুপারভাইজিং অফিসার মনিটর করবে, যাকে আমরা নিয়োগ করেছি। হ্যালো, আমার নাম শীতল। আজ থেকে শীতলই আপনাদের মনিটর করবে। মনিটর করবে মানে এইটা হলো যে আপনাদের কেসের যাই অ্যাক্টিভিটি হোক, সেটা শীতল আমাদের বলবে। আপনাদের কেসগুলোর সমস্ত খবরাখবর রাখবার অধিকার থাকবে শীতলের। আপনাদের টিম আগে থাকবে কি থাকবে না, এটাও আমরা শীতল ম্যাডামের রিপোর্টের পর সিদ্ধান্ত নেব।
দেখুন, আজ পর্যন্ত আপনারা যা চেয়েছেন করেছেন, কিন্তু এখন সিচুয়েশন বদলে গেছে। আজ থেকে আপনাদের সমস্ত কেসে শীতলকে ইনভলভ করতে হবে। দেখুন, আমার কাজের ধরন কিছু আলাদা, আর আর আপনাদেরকে আমার কাজ ফলো করতে হবে। তার মানে আপনি এটা বলতে চাইছেন যে আজ থেকে আপনি আমাদের বস? না না, আই ডোন্ট লাইক দ্য ওয়ার্ড বস। বস বলা উচিত হবে না। দেখুন, আমি এখানে এসেছি আপনাদের কেসগুলো স্মুথলি হ্যান্ডেল করার জন্য, আর আমি চাইবো যে এখানে আমার ডিসিশনে ফাইনাল হবে। দেখুন প্লিজ, রাগ হওয়ার কোনো কারণই নেই, কারণ আমি শুধু অর্ডার্স ফলো করছি। ইনফ্যাক্ট আমার কাছে অর্ডার্স আছেও, আর এখানে পরিষ্কার লেখাই আছে যে আজকের পর যে কেসেরই আপনার ইনভেস্টিগেশন করবেন ওটা আমার নজরের মধ্যে থাকবে। ইনফ্যাক্ট আমার লুক রাখতে হবে, আর প্রত্যেকটা ইনভেস্টিগেশন কেসের রিপোর্ট আমাকে দিতে হবে, অ্যান্ড দ্যাট অলসো ইনক্লুডস ফরেন্সিক ইনভেস্টিগেশন। আর এখানে এটাও লেখা আছে যে কোনো সাসপেক্টের সাথে যে কোনো ফিজিক্যাল ভায়োলেন্স করার আগে আমাকে জিজ্ঞেস করতে হবে। আর দেখুন, হ্যালো এসিপি প্রদ্যুমান। আচ্ছা ঠিক আছে, আমরা আসছি। ওকে, দুটো খুন হয়েছে, আমাদের বেরোতে হবে। এত তাড়াতাড়ি বেরোবেন আপনারা? ফাইন্ড আউট করবেন না যে ওই কলটা ফ্রড নাকি সত্যি সত্যি মার্ডার হলো কিনা, এভাবে বেরিয়ে যাবেন? শীতল দেবী, আপনার কথা ভালো লেগেছে, কিন্তু ব্যাপারটা হলো দুটো খুন যেখানে হয়েছে আমাদের তাড়াতাড়ি সেখানে যেতে হবে। হ্যাঁ, আপনাকে সব রিপোর্ট আমরা পাঠিয়ে দেব। আপনাকে তো রিপোর্ট করতে হবে। লেটস গো। কোথায় খুন হয়েছে জানি না। জানো না? তার মানে আপনারাই ফোন করে বলেছিলেন যে খুন হয়েছে এখানে? দুটো খুন হয়েছে, তাই জন্যই আমি আপনাদের ডেকেছি। দুটো খুন হয়েছে, কিন্তু খুন কোথায় হয়েছে? লাশ দুটো কোথায়? জানি না স্যার, আমি শুধু শুনেছি। কি শুনেছো তুমি? চিৎকার চেঁচামেচির আওয়াজ? না, আমি সব কিছু শুনেছি, দেখেওছি, কিন্তু আমি ওখানে ছিলাম না। স্যার, ও কোনো বাজে স্বপ্ন দেখেছে তাই এই সব কথাবার্তা দেখুন বলছে। ম্যাডাম, স্বপ্ন নয়, আমি খুন হতে দেখেছি। কবে, কখন, কোথায় সেটা আমি জানি না, কারণ আমি ওখানে ছিলামই না। যখন আপনি ওখানে ছিলেনই না, তাহলে আপনি এই খুন হতে দেখলেন কি করে? এই টিউনের মাধ্যমে। এই বিটটায় অনেক বৃষ্টি হচ্ছে, আশেপাশে গাছ আছে, আর একটা ভাঙা বোটও আছে। এই ড্রামটায় কেউ এই লোকটাকে টেনে নিয়ে যাচ্ছে, আর এই বিটটাতে ওই লোকটা ওকে পাথর দিয়ে মাথায় মারছে। আচ্ছা, তুমি ওদেরকে খুন হতে দেখেছো মিউজিকের পার্ট শুনে? এটা হয়নি তো যে এগুলো তোমার শুনে কিছু ভেবেছো, আন্দাজ করেছো? স্যার, আমি গেস করিনি। এই মিউজিকে আমি দেখতে পাচ্ছি। কিন্তু মিউজিকে খুন হতে দেখা কিভাবে সম্ভব? ম্যাম, অনন্যার শরীর খারাপ, তাই এরকম কথা বলছে। আপনি কে? স্যার, আমার নাম লতা, আমি এখানকার মেট্রন।
আমি ওকে ছোটবেলা থেকে চিনি, যখন থেকে ও অরফেনেজে এসেছে। কি অসুখ হয়েছে অনন্যার? স্যার, ওর সিনেস্থেসিয়া আছে। সেনেথেসিয়া? ম্যাম, একটা কন্ডিশন আছে। নর্মাল কন্ডিশনের মানুষরা মিউজিক শুনতে পায়, কিন্তু এই কন্ডিশনে মানুষ মিউজিক শুনতে শুনতে ভিজুয়ালও দেখতে পায়, আর মিউজিক শুনতে শুনতে ভিডিওর মতো দেখতে পায়। আপনি তার মানে বলতে চাইছেন যে অনন্যা সাউন্ড দেখতে পায়? ইয়েস স্যার। কি করে? আপনি চোখ বন্ধ করুন আর ইমাজিন করুন ড্রাম বিট শুনতে পাচ্ছেন। নিন, কল্পনা করছি। আপনি কি দেখতে পাচ্ছেন? ড্রাম বিটের আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু আমি কিছু দেখতে পাচ্ছি না। এটা নর্মাল কন্ডিশনে হয়, কিন্তু সিনেস্থেসিয়াতে মানুষ মিউজিকের সাথে নিশ্চয়ই কিছু না কিছু দেখতে পায়। যেমন কিছু মানুষদের দেখতে পায়, রং দেখতে পায়, বা যে কোনো কিছু দেখতে পায়। তার মানে এই মিউজিকের পার্ট শুনে তুমি ওই খুন দুটো হতে রেখেছো? হ্যাঁ। আমার মনে হচ্ছে যে অনন্যা মিউজিক শুনে যেটা দেখছে ওটা আসলে নেই। ও ওটাকে ভিজুয়ালাইজ করছে, যেমন আমরা স্বপ্নে দেখি, কিন্তু স্বপ্নতে যেটা আমরা দেখি সেটা ভিজুয়ালাইজ করি, কিন্তু সেটা সত্যিকারের হয় না। স্যার না, স্যার আমি যেটা দেখছি সেটাই বাস্তব। যেটা আমি দেখছি সেটা খুব ভয়ঙ্কর, যেন আমি টিভিতে কাউকে মার্ডার হয়ে যেতে দেখছি। আর দুটো আলাদা আলাদা মিউজিকে দুটো আলাদা আলাদা খুন হচ্ছে, একটা পাথর দিয়ে হচ্ছে আর একটা ক্রোবার দিয়ে। আচ্ছা, আর একটা খুনের ব্যাপারে তুমি কিছু বলতে পারবে? খুনটা কোথায় হয়েছে, তার আশেপাশে কোথায় কি ছিল, খুনি কে, কি করছিল? আশেপাশে পাহাড় আছে, একটা লোক নিচে পড়ে আছে, নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। স্যার ও এসে গেছে, এসে গেছে স্যার। ওকে মারছে ক্রোবার দিয়ে, স্যার বারবার মেরে যাচ্ছে। ব্যাস, খুনির ফেস তুমি দেখোনি? ঠিক আছে, আমরা এই কেসের ইনভেস্টিগেশন করব। স্যার আমি এরকম কেসের ব্যাপারে তো শুনিনি। কিন্তু পুরবী যেভাবে ও ডিটেলসে আমাদের গল্পটা বলছিল, সন্দেহ হচ্ছে আমার সত্যি ঘটনা বলছে না তো। স্যার আমার কিছু মনে আসছে, যেরকম এই মেয়েটা বললো এরকম আমি কোথাও পড়েছিলাম স্যার। কোথাও পাথর দিয়ে খুন করা হয়েছে। তাহলে একটা কাজ করো দয়া, ক্রাইম ব্রাঞ্চে খোঁজ নাও যে এরকম দুটো কেস হয়েছে কিনা। ওকে স্যার? স্যার, যেরকমটা আপনি বলেছিলেন ঠিক এরকমই কেস 2 মাস আগে পুনেতে হয়েছিল। তাকে পাথর দিয়ে হত্যা করা হয়েছিল। আর যা ক্রোবার দিয়ে মার্ডার পানভেলে হয়েছিল এই ধরুন 6 মাস আগে। তো সেগুলোর ফাইল এনেছেন এখানে? Yes, yes, yes. স্যার স্যার এই কেসগুলো। আর এটা হলো পানভেল মার্ডার কেস ফাইল। পানভেল, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যেতে পারেন। আমি খুন হতে দেখেছি, আশেপাশে গাছ আছে আর একটা ভাঙা বোটও আছে। যেটা ভিজুয়ালে দেখেছিল সেটা একদম হুবহু ওই রকম স্যার। তার মানে ও যা বলছে তার সঙ্গে মিলে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার স্যার, এই দুটো ঘটনার কথা আজ মিউজিক শুনে অনন্যা ভিজুয়ালাইজ করেছেন, কিন্তু এই দুর্ঘটনা দুটো একটা 6 মাস আগে আর আরেকটা তো 2 মাস আগে হয়েছে। এটি কিভাবে সম্ভব? যে মেয়েটা এই ক্রাইম সিনে ছিলই না, সে সবকিছু ভিজুয়ালাইজ কি করে করলো? আমি মানি না। আর বাই দ্য ওয়ে, এই সিনেস্থেসিয়া কি? আসলে এটা বোঝানো খুব কঠিন, কিন্তু আমি চেষ্টা করছি বোঝানোর। দেখুন, ব্যাপারটা হচ্ছে যখন আপনি কোনো বিশেষ জিনিসের ঘ্রাণ নেন, তখন তার সঙ্গে জড়িত সমস্ত স্মৃতি আপনার মনে আসে। এটা ধরুন কোনো বিশেষ ব্যক্তি বা কোনো বিশেষ জায়গা, সবকিছু। ধরে নিতে পারেন যে এই গন্ধ এক প্রকার আপনার মেমোরিকে ট্রিগার করে, কিন্তু এটা শুধুমাত্র সিনেস্থেসিয়ার কন্ডিশনই হতে পারে। এই কেসে সুগন্ধর জায়গায় কোনো মিউজিকে পেয়ে গেছে। এক্স্যাক্টলি। এবার দেখুন, মেয়েটি একটা বিশেষ ধরনের মিউজিক শুনেছে। ওই মিউজিকটার একটা বিশেষ জায়গায় একটা বিশেষ ধরনের প্রিলিউড ব্যবহার করা হয়েছে, যেটা ওকে একটা গাছের স্মৃতি মনে করিয়ে দেয়। আর আরেকটা ইনস্ট্রুমেন্টেও লোকটাকে দেখেছিল। এক্স্যাক্টলি। বাস আমার মনে হয় খুনি এই খুনের ঘটনাটাকে কোনো বিশেষ পদ্ধতিতে মিউজিকে কনভার্ট করেছে।
মানে হচ্ছে যখন মিউজিক বাজে তখন ওই ঘটনার সঙ্গে জড়িত সমস্ত জিনিস, সমস্ত জায়গা স্মৃতিকে আলোড়িত করে। কিন্তু এই সমস্ত কিছু সেই ভিজুয়ালাইজ করতে পারে যার সিনিস্থেসিয়া রোগ আছে, অন্য কেউ নয়। আর এইটাই ওই অরফানেজের মেট্রনও বলেছে। আপনাদের কাছে এইসব কিছু অদ্ভুত লাগছে না? যাই হোক, কেস সলভ করা আমাদের কাজ। স্যার, হতে পারে এই খুনিরও এই সিনেস্থেসিয়ার অসুখ আছে, আর ওই এই মিউজিক রেকর্ড করেছে, কারণ এই মার্ডার আর ক্রাইম সিনের ব্যাপারে ওই জানে। কিন্তু জানতে কি করে পারবো যে এই মিউজিকটা কম্পোজ করে ইন্টারনেটে কে আপলোড করলো? আর সেটা খুঁজবই বা কি করে স্যার? ফেডরিক, ইন্টারনেট খোলো, দেখো ইন্টারনেটে এই পার্টিকুলার মিউজিক পিসগুলো যেগুলো দুটো কেসে আছে সেগুলো কোথাও আছে কিনা। স্যার, স্যার পেয়ে গেছি। স্যার, দুটো টিউনই একই গানের। একটা ইন্ডিয়ান টিম বানিয়েছে। ডেকে নাও ওই ব্যান্ডের লোকেদের। ওকে স্যার। ওকে, আপনারা আপনাদের ইনভেস্টিগেশন করতে থাকুন, আমি একটা অন্য কাজ সেরে আসছি। অনন্যা, আমার নাম শীতল। আমার তোমার সাথে কিছু কথা বলার ছিল। আমরা কি কথা বলতে পারি? অনন্যা, দেখো অনন্যা, আই প্রমিস বেশি সময় নেব না, ব্যাস 5 মিনিট। ও কিছু বলছে না কেন? ম্যাম ওই খুব ভয় পেয়ে আছে। ওই ঘটনাটা ওর মাথায় খুব প্রভাব ফেলেছে। ও নর্মাল হতে কিছুটা সময় লাগবে। ওকে। আমার অনন্যার ব্যাপারে এখানে লোকের সাথে কিছু কথা বলতে হবে। পসিবল? হ্যাঁ, প্লিজ। মিউজিক টিউন থেকে খুন? এটা কিভাবে সম্ভব স্যার? পসিবল আছে। সিনেস্থেসিয়ার একজন পেশেন্ট তোমার এই মিউজিক পিস শুনে একটা খুনের ব্যাপারে ভিজুয়ালাইজ করেছে, বুঝেছো? তোমার ওই মিউজিক পিসে কোনো খুনের রহস্য লুকিয়ে আছে। আর আমাদের মনে হচ্ছে খুনি সেই যে এই টিউন বানিয়েছে। আমরা খুন করিনি। আর আর সত্যিটাই হলো যে এই টিউন আমরা কম্পোজই করিনি। এই টিউন আমরা ফ্রি সাইট থেকে ডাউনলোড করেছিলাম। কোন সাইট থেকে ডাউনলোড করেছিলে দেখাও। দেখুন স্যার, এই দেখুন স্যার। স্যার, এই টিউনটা আমাদের পছন্দ হয় তাই ডাউনলোড করে আমরা গানে দিয়ে দিই। কে আপলোড করেছিল এই টিউনটা? স্যার, এটা অজ্ঞাত, অ্যানোনিমাস। অজ্ঞাত? আমাদের সেই অজ্ঞাতকে খুঁজতে হবে। ম্যাম, ও আমাদের স্টাফ। ও হলো পূজা, ও হলো রমেশ, ও আরতি। এমনিতে ও এনজিওতে কাজ করে, কিন্তু আমাদের এখানে প্রায়ই আসা যাওয়া করে। আপনাদের কিছু বলার ছিল অ্যাকচুয়ালি অনন্যার ব্যাপারে। আপনারা কি অনন্যার ব্যাপারে কিছু বলতে পারেন আমায়? যেমন ও কোথা থেকে এসেছিল, কবে এসেছিল, আর ওভারঅল অরফানেজে অনন্যার ব্যবহার কেমন? অনন্যা খুবই অদ্ভুত মেয়ে, সব সময় যেন ডিস্টার্ব থাকে। ও এখানে কবে এসেছিল? ছোটবেলা থেকেই, কিন্তু ওকে ভিন্ন ভিন্ন দুবার লোকে অ্যাডপ্ট করেছিল, কিন্তু জানি না কেন কিছুদিন রাখার পর আবার এখানে এসে ফিরিয়ে দেয়। কেন? এর কারণ? নিশ্চয়ই ওর খারাপ ব্যবহারের জন্য, ওর মাঝে মাঝে ঝগড়া করার জন্য, মাঝে মাঝে ভায়োলেন্ট হয়ে যেত। ব্যাস এই অভ্যেসটা ওর ছোটবেলা থেকেই ছিল। কি ভুলভাল বলছো তুমি? অনন্যা এমন নয়, এসব ভুল বলছে। ম্যাম, সত্যি আমি এখানে প্রায় আসা যাওয়া করি, কিন্তু কখনো অনন্যাকে এমন আচরণ করতে দেখিনি। ও সবই ভুল বলছে। তো তাহলে সত্যিটা কি? সত্যিটা এটাই, অনন্যা ছোট থেকে খুব কষ্টে বড় হয়েছে। হ্যাঁ, এর জন্য কখনো কখনো ও অদ্ভুত ব্যবহার করে থাকে। অদ্ভুত ব্যবহার নয় ম্যাডাম, এটা ভেবে নিন অনন্যাকে যদি কেউ ক্রস করেছে তাহলে ওর সাথে দুর্ঘটনা হবেই হবে। এই তো আগের মাসে অরফানেজের বাচ্চাদের সাথে কি হয়েছিল মনে নেই নাকি? কেন ভুলভাল বলছো? কি হয়েছিল বলো। ম্যাম, আগের মাসে একটা বাচ্চার ফুড পয়জন হয়ে গেছিল, আর ওই দিনই ওর ঝগড়া অনন্যার সাথে হয়েছিল। আচ্ছা, তার মানে তুমি বলছো যে এটা অনন্যা করেছে? হ্যাঁ। ভেবে চিন্তে কথা বলো রমেশ, খুবই বাজে কথা বলছো অনন্যার নামে। মেট্রন, অনন্যাকে অরফানেজ থেকে দুটো ফ্যামিলি অ্যাডপ্ট করেছিল, কিন্তু তারা ফেরত পেয়ে যায়।
এর পিছনে কোনো কারণ তো থাকবেই। হয়তো অনন্যারই কোনো দোষ ছিল, খামতি ছিল। আমি মানতে পারলাম না। এনিওয়ে, অনন্যার ব্যাপারে কি কোনো ফাইল আছে যেখানে ওসব ডিটেলস আছে? সেটা কি আমি দেখতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। এই নিন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মেট্রন, কিন্তু আমাকে এখনই বেরোতে হবে। আচ্ছা, আমি এই ফাইলটা কদিন বাদে ফেরত দিলে কি চলবে? হ্যাঁ। হ্যালো, আমাকে যাদের সিনেস্থেশিয়া আছে না, ওনাদের সাথে দেখা করার আছে, আর ওদের ব্যাপারে কিছু জানার আছে। এই 3 জনের সিনেস্থেশিয়া আছে। 1 মিনিট, আপনাদের কিছু দেখাতে চাই আমি। এখন আপনি বলুন, আপনি এই টিউনটা শুনে কি ভিজুয়ালাইজ করলেন? ম্যাম, আমি একটা বড় ঘাস ভর্তি মাঠ দেখলাম। সেখানে গরু ঘাস খাচ্ছিল আর সূর্য পরিষ্কার দেখা যাচ্ছিল। আমি একটা নদী দেখলাম, ওখানে নৌকো ছিল, আর আমি দেখলাম কিছুজন আগুন জ্বালিয়ে বসেছিল। ইন্টারেস্টিং। চলুন, আপনাদের মধ্যে আপনি বলুন, আপনি কি দেখলেন? শহর শহর দেখেছি আমি, ওই ভিড়ভাট্টার জায়গা আর উঁচু উঁচু বিল্ডিং, আর ওগুলোর উপর বিজ্ঞাপনের লাইট লাগানো। ইন্টারেস্টিং। 3 ডিফারেন্ট ইন্টারপ্রিটেশনস। ভালোই হলো, আপনারা দেখলেনও আর নিজেদের কানে শুনলেনও। 3 জন যাদের সিনেস্থেশিয়া আছে তারা একই টিউন শুনেছিল, কিন্তু 3টে আলাদা ভিজুয়ালস দেখলো। আর ওই মিউজিক শুনে খুন হতে দেখেছে। এক্স্যাক্টলি। দুনিয়াতে একজনই মানুষ আছে যে এই মিউজিক টিউনটাকে খুন দিয়ে ইন্টারপ্রেট করেছে। কে? খুনি নিজেই। আর ওই খুনি আর কেউ নয়, অনন্যা। হোয়াট? এটা আপনি কি বলছেন? ওই মেয়েটা নির্দোষ? দেখুন এসিপি স্যার, কেস প্রমাণ দিয়ে সলভ করা হয়, ভাবনা দিয়ে নয়। আর আমি ভাবনায় বয়ে যাওয়ার ভুল করিনি। আমি অরফানেজে গিয়েছিলাম, আর ওখানে গিয়ে জানতে পারলাম যে অনন্যাকে 2টো ফ্যামিলি অ্যাডাপ্ট করেছিল। কিন্তু ব্যাস কদিন পরেই 2টো ফ্যামিলি অনন্যাকে অরফানেজে দিয়ে গিয়েছিল। আর ওই 2 জন লোক ওখানেই ছিল যাদের মার্ডার হয়েছিল আর যারা অনন্যাকে অ্যাডাপ্ট করেছিল। আমি অনন্যাকে অ্যারেস্ট করেছি আর ওকে নাবালক আদালতে পেশ করার ব্যবস্থা করেছি। আপনি আমাদেরকে না বলে, না জিজ্ঞেস করে ওকে অ্যারেস্ট করেন কি করে? আই ডোন্ট নিড ইউর পারমিশন এসিপি স্যার। আপনাকে বলার প্রয়োজন ছিল না। ও খুনি আর ওকে শাস্তি পেতেই হবে। আপনি ওই ক্রাইম সিনের ফটো আর পোস্টমর্টম রিপোর্ট দেখেছেন? অফকোর্স দেখেছি। তো হয়তো ভালো করে আপনি দেখেননি, না হলে ওকে আপনি অ্যারেস্ট করতেন না। খুনি অনেক শক্তি প্রয়োগ করেছিল খুন করার জন্য। একটা 15 বছরের মেয়ে 2 জনকে এত নৃশংসভাবে খুন করতে পারে না। আপনারা ওই মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করছেন। দেখুন, মেয়েটি নির্দোষ, আর আমরা কোনো নির্দোষের শাস্তি চাই না। অনন্যা খুনি, এর শাস্তি ওকে পেতে হবে, তাই ওকে অ্যারেস্ট অর্ডার দিয়েছি। আর এটা আমার ডিসিশন, আর এটাই ফাইনাল ডিসিশন। আপনারা শুধু সময় নষ্ট করছিলেন। আর হ্যাঁ, এই মিডিয়াকে এই কেসটার ব্যাপারে জানাতে হবে। আপনারা প্লিজ মিডিয়াকে জানিয়ে দেবেন যে কেসটা সলভ হয়ে গেছে। আপনি যদি কেস সলভ করেন আপনিই বলে দিন, আমাদেরকে কেন বলছেন? ফাইন, নো প্রবলেম, আমি বলে দেব। কিন্তু এটা আপনারা আমার ওয়ার্নিং ভেবে নিতে পারেন, নয়তো আশা করছি এরপর থেকে আমার সমস্ত কথা আপনারা শুনবেন। আপনারা এটা জেনে খুবই খুশি হবেন যে এই কেসটা সলভ হয়ে গেছে। ম্যাম, কে খুনি? খুনি একটা 16 বছরের মেয়ে যার নাম অনন্যা। বেশ কিছুদিন ধরেও আমাদের সবাইকে বোকা বানিয়ে দিব্যি ঘুরছিল।
কিন্তু আমি ওকে অ্যারেস্ট করে নিয়েছি। ম্যাম এই কেসটা অনেক পুরনো না? হ্যাঁ, এই কেস বেশ পুরনো ছিল। ইনফ্যাক্ট বেশ কিছুদিন ধরে ওটা ক্রাইম ব্রাঞ্চের খরচের খাতায় পড়েছিল, কিন্তু সিআইডি যখনই টেক ওভার করলো 24 ঘন্টায় কেস সলভ। তো ম্যাম আপনিও সিআইডির একজন? আগে হ্যাঁ, আমি আজই সিআইডি টিম জয়েন করেছি অ্যাজ দ্য সুপারভাইজার। আর জয়েন করতেই একদিনে কেস সলভ হয়ে গেল। যদি এই কেস অনেক সময় থেকে ঠান্ডা হয়েছিল, সিআইডি তাহলে কেন টেক ওভার করেনি এটাকে? কারণ এই টিমে আগে আমি ছিলাম না, এই জন্যে। কিন্তু ম্যাম অন্য অনেকে তো ছিল টিমে। হ্যাঁ, এনারা প্রায় 20 বছর ধরে আছেন আর মামলা তদন্ত করতেই থাকেন, কিন্তু আসলে ওনারা কখনো কখনো ভাবুক হয়ে যান। আর কোনো কেসে ভাবুক হওয়া মানে ইনভেস্টিগেশন থেমে যায়। ইনভেস্টিগেশনের জন্য কেবল লজিকের দরকার, যেটা আমি করেছি, আর কেস সলভ হয়ে গেছে। এক মিনিট, আমি আপনাদের ভুল ধারণা শুধরে দিচ্ছি। আসলে এই কেসটা এখনো পুরো সলভ হয়নি। হয়নি? এই তো একটু আগে বললো যে কেস সলভ হয়ে গেছে। স্যার স্যার এই কেসে আর কি বেঁচে আছে? খুনি তো ধরা পড়ে গেছে। একদমই না, খুনিকে আমরা এখনো ধরতে পারিনি। কিন্তু ম্যাডাম তো বলছেন যে খুনি ওই মেয়েটাই। এরকম ম্যাডামের মনে হচ্ছে। আমাদের ইনভেস্টিগেশনের হিসেবে হয়তো ওই মেয়েটা নির্দোষ। স্যার তাহলে আসল খুনি কে? ইনভেস্টিগেশন চলছে, খুব তাড়াতাড়ি আপনাদের সামনে সত্যিটা চলে আসবে। I'm sorry, no more questions. সময় নেই আর। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। থ্যাংক ইউ। আপনাদের সাহস কিভাবে হয় এই মিডিয়ার সামনে আমাকে ইনসাল্ট করার? আপনাদের এই ব্যবহারটা আমি দেখে নিলাম, and trust me, there will be consequences. খুব দ্রুত আমাদের খুনিকে ধরতে হবে, না হলে শীতল পদে পদে আমাদের বাধা দেওয়ার চেষ্টা করবে। অভিজিৎ, প্রথমে এটা খোঁজ নিয়ে দেখতে হবে যে ও যে সময় খুন হয়েছিল তখন ও কোথায় ছিল। আমাদের একটা টিম পুনে পাঠাতে হবে এই কেসটাকে তদন্ত করার জন্য, আর আরেকটা টিম পাঠাতে হবে পানভেলে। আপনারা এটা জেনে খুবই খুশি হবেন যে এই কেসটা সলভ হয়ে গেছে। খুনি একটা 16 বছরের মেয়ে। ইনফ্যাক্ট বেশ কিছুদিন ধরে ওটা ক্রাইম ব্রাঞ্চের খরচের খাতায় পড়েছিল, কিন্তু সিআইডি যখনই টেক ওভার করলো 24 ঘন্টায় কেস সলভ। দেখুন, 23শে ফেব্রুয়ারি বিকেল 4টে থেকে 7টার সময় অনন্যা কোথায় ছিল? সাধারণত তখন বাচ্চারা বাইরে যায় খেলতে, আর 9টার মধ্যে চলে আসে। আচ্ছা, অনন্যা অরফানেজ গিয়েছিল না বাইরে? না স্যার, অনন্যা এখানেই ছিল আর কোথাও যায়নি। এটা আপনি এত জোর গলায় কি করে বলছেন? এর জন্যই বলছি, কারণ আমার অনুমতি ছাড়া কোনো বাচ্চা বাইরে যেতে পারে না। কিন্তু কখনো কখনো অনন্যা কয়েক ঘন্টার জন্য অরফানেজ থেকে উধাও হয়ে যেত, এটাও তো বলো ওনাদের। স্যার ও মিথ্যে বলছে, ও অনন্যাকে হিংসে করে। আমি কেন অনন্যাকে হিংসে করব? তাহলে ওকে বদনাম কেন করছো? আমাদেরকেও বলেছে এখানে কিছু কিছু লোকের পেছনে লাগে। স্যার আমি শুধু অনন্যার ব্যাপারে আপনাদের খোঁজ খবর দিচ্ছিলাম। তাহলে এটাও বলো না যে আগের বছর অনন্যা তোমার নামে কমপ্লেন করেছিল। এর বিরুদ্ধে কেন? স্যার ও এখানের বাচ্চাদের মারতো, অনন্যা ওর নামে কমপ্লেন করেছিল, সাসপেন্ডও হয়েছিল। তখন থেকে অনন্যাকে ঘৃণা করে। অনন্যা ওর নামে কমপ্লেন করেছিল, সাসপেন্ডও হয়েছিল। তখন থেকে অনন্যাকে ঘৃণা করে। একটা কথা বলো, অনন্যাকে ওই মিউজিক পিস শুনতে কে বলেছিল? স্যার ইনি। হ্যাঁ স্যার, অনন্যা মিউজিক পছন্দ করতো। অনেকবার ওকে নানা ধরনের গান শুনতে দেখেছি। এর জন্য ওকে আমি মিউজিক শুনতে দিতাম। বুঝতে পারিনি এতে প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, আপনাদের মধ্যে কি কেউ মিউজিক ইনস্ট্রুমেন্টস বাজাতে জানেন? স্যার আমি পিয়ানো বাজাতাম। স্যার আমিও পিয়ানো বাজাই। আচ্ছা একটা কথা বলুন, যেদিন পুনেতে খুন হয়েছিল সেদিন আপনারা কোথায় ছিলেন? আমরা সব বাচ্চাদের নিয়ে পুনা গিয়েছিলাম। সেদিন আপনারা সবাই পুনাতে ছিলেন? কি ছিল ওখানে? ওখানে একটা ইভেন্ট ছিল তাই। স্যার হ্যাঁ, এরা প্রত্যেকে সাধু সাজার নাটক করছে। একটা কাজ করি আমরা, এদের প্রত্যেকের কম্পিউটার চেক করো, দেখো কে এই মিউজিক পিস বানিয়েছে আর আপলোড করেছিল। কারণ যে এই মিউজিক পিস বানিয়ে আপলোড করেছে না, সেই খুনি হতে পারে। এই মেয়েটা এখানে 2 মাস আগে এসেছিল।
হ্যাঁ ম্যাম, এই 2 মাস আগে একটা এনজিও ইভেন্ট অর্গানাইজ করেছিল। তো ওই ইভেন্টে ও ডান্স করতে এসেছিল। ও খুব ভালো ডান্স করেছিল স্যার। শি ইজ আ ভেরি ট্যালেন্টেড গার্ল। আর ওই দিনই এখানের আশেপাশে একটা খুন হয়েছিল। খুন তো হয়েছিল স্যার, কিন্তু যে জায়গায় খুন হয়েছিল সেটা এখান থেকে প্রায় 1 ঘন্টার রাস্তা হবে। আর এই ইভেন্ট ওই দিন কটার সময় শুরু হয়েছিল? 5টার সময় শুরু হয়েছিল, রাত প্রায় 8টার সময় শেষ আচ্ছা, হয়েছিল। আপনাদের কি মনে আছে এই মেয়েটা পুরো সময় ইভেন্টেই ছিল নাকি এখান থেকে অন্য কোথাও গিয়েছিল? এই মেয়েটা 6টার সময় স্টেজে উঠেছিল আর ইভেন্ট শেষ হওয়া পর্যন্ত স্টেজেই ছিল। স্যার, মেডিকেল রিপোর্ট অনুযায়ী খুন 3টে থেকে 6টার মধ্যেই হয়েছে। এই দেখো, এটা হচ্ছে সেই জায়গা যেখানে খুন হয়েছিল, আর এই জায়গায় ইভেন্ট ছিল। এখান থেকে এখানে পৌঁছানোর জন্য মিনিমাম 1 ঘন্টা লাগে। স্যার, হতে পারে ও দুপুরবেলায় বেরিয়ে গেছিল, খুন করে তারপরে ইভেন্ট জয়েন করেছিল। আরে না না ম্যাম, এরকম কিছুই হয়নি। অ্যাকচুয়ালি ইভেন্ট শুরুর আগে আফটারনুনে রিহার্সাল ছিল, আর ওই মেয়েটা ওখানে 4টে পর্যন্ত ছিল। আর এরপর 5টা থেকে সমস্ত স্টুডেন্ট ব্যাক স্টেজে এক জায়গায় হচ্ছিল। 4টের সময় রিহার্সালে ছিল, হ্যাঁ। আর 5টার সময় ব্যাক স্টেজ। Yes. আর একটু আগে আপনি বললেন 6টার সময়ও স্টেজে ছিল। যদি এটা হয় তো অনন্যা খুন কি করে করবে? আর যদি অনন্যা খুন না করে থাকে তাহলে খুন করলোটা কি? সমস্ত রিপোর্ট আর এভিডেন্স তৈরি করার পর আমার মনে হচ্ছে যে অনন্যা নির্দোষ। আপনার কোনো অবজেকশন? নো ইউর অনার। কিন্তু স্যার, এনার কাছে পুনে মার্ডার কেসের এভিডেন্সের রিপোর্ট আছে। পানভেল মার্ডার কেসে নির্দোষ প্রমাণ করার কোনো এভিডেন্স বা কোনো রিপোর্ট নেই। এরকম হতে পারে যে অনন্যা অরফানেজ থেকে বেরিয়ে গিয়েছিল আর মার্ডার করে আবার ফিরে গিয়েছিল। ইট ক্যান বি পসিবল, রাইট স্যার? আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে তো প্লিজ দিন, যাতে এটা প্রমাণ হয় যে যখন খুন হলো অনন্যা পানভেলে ছিল। দেখুন, এভিডেন্সেস আর সাক্ষ্য প্রমাণ অনুযায়ী এই কেসটা ডিসমিস করে দেওয়া হচ্ছে। অনন্যাকে দয়া করে ছেড়ে দিন। হ্যাঁ শাহরুখে, কি জানতে পারলে? হ্যাঁ বস, ধরে নাও এই কেসটা সলভ হয়ে গেছে। শীতল আমাদের ডেমনস্ট্রেট করে দেখিয়েছিল যে সিনিস্থেসিয়ার দুটো আলাদা আলাদা রোগী একই ধরনের মিউজিক শোনার পরে আলাদা আলাদা ইন্টারপ্রিট করে থাকে। হ্যাঁ বস, আমি আমার বন্ধুর থেকে সবকিছু জেনেছি, যে এই ব্যাপারে এক্সপার্ট। ও আমাকে অন্য কথা বললো। নতুন কি আপনি জানতে পেরেছেন? এমন দুজন ব্যক্তি যারা সিনিস্থেসিয়ারই পেশেন্ট, এক ধরনের মিউজিক শোনার পরেও একই ধরনের রিয়াক্ট করে। এটা কিভাবে হতে পারে স্যার? হতেই পারে পুরবি। যদি দুজন রোগীর মধ্যে রক্তের সম্পর্ক থাকে তাহলে হতে পারে। ও শীতল যা বলেছিল সেটাও ঠিক ছিল, কিন্তু সম্পূর্ণভাবে ঠিক ছিল না। কিছু রেয়ার কেসে এরকমটা হয়, যেমন আমার বন্ধু বলেছে। হ্যাঁ, কিন্তু দুজন রোগী যদি একই পরিবারের হয় তবে। কাকা, জ্যাঠা বা ভাইও হতে পারে। না না, ইমিডিয়েট ফ্যামিলি মেম্বারই হতে হবে, যেরকম মা বাবা, ভাই বোন। তা কেন? সেটা এই কারণে ফ্রেডি, কারণ এটা একটা জেনেটিক অসুখ। বাস মেডিকেল জার্নাল থেকে আমি এরকম কিছু আর্টিকেল বার করছি, এসব তোমাকে দেখাচ্ছি। আরো কেউ আছে যে অনন্যার মতো ওই দুটো মিউজিক পিসের ওপর একই ভিজুয়াল দেখতে পায়, যেটা অনন্যাও দেখে? আমি আপনাদের কি করে ধন্যবাদ জানাবো? আপনারা আমায় জেল যাওয়া থেকে বাঁচালেন। আমরা শুধুমাত্র সেটাই করেছি যেটা আমাদের ডিউটি। অপরাধীদের জেলের ভেতরে আর নিরপরাধীদের মুক্তি। কিন্তু আসামিটা কে? তোমার কোনো আত্মীয়। আমার ফ্যামিলি মেম্বার? হ্যাঁ অনন্যা, কারণ তোমার কাছে যে ধরনের ভিজুয়ালস এসছে সেই ধরনের ভিজুয়ালস তার কাছেই যেতে পারে যার সঙ্গে তোমার রক্তের সম্পর্ক আছে, আর সেই এই ধরনের মিউজিক বানিয়েছে। কিন্তু স্যার, আমার ফ্যামিলি মেম্বার কি করে হতে পারে? আমি তো অনাথ, না? আছে কেউ যাকে তুমি চেনো না? তাহলে জানতেও চাই না। ছোট থেকে আমার স্বপ্ন ছিল যে আমার পরিবারের সবাই আসবে আর আমায় এসে নিয়ে যাবে। আমরা একসাথে আনন্দে থাকবো। আর আপনারা বলছেন ও কোনো খুনি? আমরা তোমাকে শুধু সেটাই বলছি যেটা সত্যি। অনন্যার নামের প্যাকেজ এসেছে, দরজার বাইরে রাখা ছিল।
পেন ড্রাইভ? পঙ্কজ, আমি বাড়ি দেখতে পাচ্ছি, খুব বিদ্যুৎ চমকাচ্ছে। কোনো মহিলা বাড়ির মধ্যে দৌড়াদৌড়ি করছে, আর একটা দোলনাও আছে বাইরে। কেউ ওই মহিলার পিছনে ক্রোবার নিয়ে দৌড়চ্ছে। আর কি? ও ওই মহিলাকে ক্রোবার দিয়ে মারছে। কাকে মারতে দেখলে? জানি না স্যার, এটা তো একটা চিঠিও আছে। আনিয়া, এটা তোমার ভবিষ্যৎ। তুমি যা দেখেছো তোমার সাথে তাই হবে, এটাকে কেউ আটকাতে পারবে না। এই মিউজিকের সাথে অনন্যা যেটা দেখেছে, কেউ ওই মহিলাকে মারতে চলেছে। আর একটা বাড়ি আছে, বাড়ির সামনে বিদ্যুৎ চমকাচ্ছে, আর আর দোলনা আছে। আর স্যার, খুনি খুন ক্রোবার দিয়ে করে। এতদিন আমরা ভাবতাম খুনি আগে খুন করে তারপরে মিউজিক বানায়, কিন্তু এখানে তো উল্টো। প্রথমে খুনি মার্ডার প্ল্যান করে, তারপরে মিউজিক বানায়, আর তারপরে মিউজিক অনুযায়ী খুন করে। আমি আমি মরতে চাই না, প্লিজ আমায় বাঁচিয়ে নিন। অনন্যা, ঘাবড়িও না, তোমার কিচ্ছু হবে না, আমরা আছি না তোমার সাথে। সবার আগে ওই খুনিকে খুঁজতে হবে, যে কোনো ভাবেই হোক। কিন্তু যদি খুনি ওর পরিবারেরই একজন হয়, তাহলে খুঁজবো কি করে? ওকে খোঁজার আগে আমাদের এটা জানতে হবে যে 16 বছর আগে অনন্যাকে অরফানেজে নিয়ে এসেছিল কে। হয়তো জানতে পারে অনন্যার ফ্যামিলি সম্পর্কে। আপনাদের কিছু মনে আছে কে ছিল যে অনন্যাকে এখানে রেখে গেছে? না, মনে তো নেই। 16 বছর আগে কেউ ওকে বাইরে ছেড়ে চলে গিয়েছিল। শীতল ম্যাডামের ফোন, ভিডিও কল করছে। হ্যালো, আমি বাস এটাই বলার জন্য ফোন করলাম যে ওই মেয়েটাই খুনি। সময় নষ্ট করবেন না আপনারা, প্লিজ ওকে গ্রেপ্তার করুন। শীতল ম্যাডাম, কোর্ট তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, আর কোর্টের কি সিদ্ধান্ত সেটা আপনিও শুনেছেন। এই কোর্টের চক্করে আপনারা সময় নষ্ট করছেন। প্লিজ, আপনারা ভুল, আর আপনাদের এটা মেনে নিতেই হবে। স্যার, স্যার এটা সেই বাড়ি। ওই বাড়ি? কোন বাড়ি? আমি এই মাত্র যেটা দেখলাম, ওই যেখানে খুন হতে চলেছে, ওই ওই গাছ, দোলনা, এটাই ছিল স্যার। কোন জায়গার কথা বলছে মেয়েটা? শীতল ম্যাডাম, এখন আপনি কোথায় আছেন? আমি এখন আমার বাড়ির বাইরে। আর কোথায় থাকবো? আপনার প্রাণের সংশয় আছে। কি বলছেন আপনি অফিসার? আমার প্রাণ বিপদে, আমাকে কে মারবে? দেখুন শীতল ম্যাডাম, উনি আপনাকে মারার জন্য মিউজিক কম্পোজ করেছে, যেটাও আমাদের পাঠিয়েছে, আর ওই মিউজিকের হিসাবে আপনার ঘরের কি লোকেশন। বাচ্চাদের মতো কথা বলছেন অফিসার? আমাকে ভয় পাওয়ানোর জন্য সব করছেন না, আর আমি ভয় পাচ্ছি না। আর আমাকে সব বলছেন আপনাদের কেসের পথে আমি বাধাটা। শীতল ম্যাডাম, এই ব্যাপারে আমরা পরেও কথা বলতে পারবো। আমার কথা মন দিয়ে শুনুন। আপনি ইমিডিয়েট বাড়ির ভেতরে যান আর দরজা জানলা সব বন্ধ করুন। আর আমরা যতক্ষণ না ওখানে পৌঁছই, আপনি কারোর কথায় দরজা খুলবেন না। মানে? আমি আপনাকে পরে বোঝাবো, এখন আমি আপনাকে যেটা বললাম সেটা করুন।
তুমি? কে তুমি? আহ! আহ! কে তুমি? তুমি আমার উপর আক্রমণ করছো কেন? তুমি জানো না এর ফল কি হবে? আমি তোমাকে ছাড়বো না। আমার কাছ থেকে বেঁচে তুমি পালাতে পারবে না। কে তুমি? এই দাঁড়া। ওকে ওকে স্যার। আরতি তুমি? স্যার আমিও পিয়ানো বাজাই। শীতল ম্যাডাম, আমরা আপনাকে আগেও বলেছিলাম অনন্যা খুনি নয়। আই এম সরি স্যার, আমার আপনাদের কথা বোঝা উচিত ছিল। আমি আমার মতো করে ইনভেস্টিগেশন করেছিলাম, আর আপনারা আপনাদের মতন। আমরা দুজনেই আমাদের ডিউটি করেছিলাম অফিসার। ট্রাস্ট মি, আমার ক্যারিয়ারে এই প্রথম হলো যে আমার জাজমেন্ট ভুল হলো। ওটা ঠিক আছে, আপনার মাথায় আঘাত না লেগেছে। না না, আমি ওকে। ফ্রেডি, অ্যাম্বুলেন্সকে ফোন করো তাড়াতাড়ি। শীতল ম্যাডামের ওপর হামলা করেছো কেন তুমি? আমার মেয়েকে বাঁচানোর জন্য। কোন মেয়েকে বাঁচানোর জন্য? অনন্যাকে। অনন্যা আমার মেয়ে হয়। শীতল তাকে জেলে পাঠাতে চলেছিল, এই জন্য আমি ওকে শিক্ষা দিতে চেয়েছিলাম। আর খুন কেন করেছো? 17 বছর আগে যখন আমি প্রেগনেন্ট ছিলাম, আমার স্বামী আমাকে মানসিক হসপিটালে পৌঁছে দিয়েছিল, কারণ আমি মানসিকভাবে অসুস্থ ছিলাম। ওখানে আমি 15 বছর ছিলাম। কিন্তু কিন্তু কি? কিন্তু আমার স্বামী আমার মমতার গলা টিপে দিয়েছিল। কি করে? অনন্যা ওখানেই জন্মেছিল, কিন্তু ওকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। 15 বছর পর আমি বাইরে এলাম, তখন আমি জানতে পেরেছিলাম যে আমার স্বামী মারা গেছে, কিন্তু অনন্যা কোথায় আছে আমি জানতাম না। ও বেঁচে আছে কি নেই সেটাও আমি জানতাম না। আমি অনেক অরফানেজে ওকে খোঁজার চেষ্টা করেছিলাম, ওকে কোথাও পেলাম না। ওর ব্যাপারে কি করে জানতে পারলেন আপনি? 6 মাস আগে যখন আমি এই অরফানেজে এলাম, তখন আমি অনন্যার কেস ফাইল পেলাম। আমি জানতে পারলাম যে অনন্যাকে 2 জন মানুষ অ্যাডপ্ট করেছে, আর তারপর ওকে ফেরত পাঠিয়ে দিল। কিন্তু যখনই আমি জানতে পারলাম যে অনন্যার সিনেস্থেশিয়া আছে আর ও সব দেখতে পাচ্ছে যেটা আমি মিউজিকে প্ল্যান করেছিলাম, তখনই আমি রিয়েলাইজ করলাম যে অনন্যা আমারই মেয়ে। এই জন্য আমি 2 জনকে খুন করে দিলাম। আমি ওই মানুষগুলোকে ঘেন্না করি যারা অনাথ বাচ্চাকে অ্যাডপ্ট করার পরেও তাদের ফিরিয়ে দিয়ে যায়। আমি অনন্যাকে সবকিছু বলে দিতে চেয়েছিলাম, কিন্তু আপনাদের অনুসন্ধানের ফলে আমি থেমে গেলাম, কেননা আমার মনে হলো যে আপনারা অনন্যাকে সন্দেহ করবেন। এই জন্য আমি চিঠি পাঠিয়ে আপনাদের মন অন্যদিকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আপনারা আমার প্ল্যানকে ভেস্তে দিলেন। যে মেয়েকে পাওয়ার জন্য তুমি 2টো জীবন নিয়েছো, এখন সারা জীবন ওই মেয়ের থেকে দূরে থাকতে হবে তোমায়, জেলের ভেতরে, কাল কোঠরিতে।